আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরা এই যে তাপগতিবিদ্যার উপর পর্যন্ত ইতিমধ্যে আপলোড করেছি। তো বন্ধুরা, আজকে একটু সময় স্বল্পতার কারণে আমি চেষ্টা করছি তোমাদের বই থেকে বুঝিয়ে দেওয়ার। তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই তাপগতিবিদ্যা ব্যাপারটা কিন্তু অনেক উচ্চতর ক্লাসের একটা বিষয়। এটি আগে পূর্ববর্তীতে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ববর্তী বইগুলোতে ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ছিল। সেই জিনিসটা এখন তোমাদের নবম শ্রেণীর বইয়ে ঢুকিয়ে দিয়েছে। তাই অবশ্যই তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করো, আশা করি বুঝে যাবে। দেখো বন্ধুরা, আমরা তাপগতিবিদ্যা ব্যাপারটা কি এটুকু আগে বুঝি। সহজভাবে মনে রাখবা, তাপগতিবিদ্যা ব্যাপারটা হচ্ছে যে তাপ শক্তিকে অন্যান্য শক্তিতে, তাপ শক্তিকে অর্থাৎ তাপ শক্তিটাকে যদি আমরা অন্য কোনো শক্তিতে রূপান্তর করি, অন্য কোনো শক্তিকে রূপান্তর করতে গেলে আমাদের যে সকল বিজ্ঞানের প্রয়োজন হয়, সেই বিজ্ঞানকেই বলা হয় তাপগতিবিদ্যা বা তাপগতি বিজ্ঞান। তাহলে দেখো, তোমাদের বইয়ে কিন্তু সেটি সুন্দর করে দেওয়া আছে যে তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপগতিবিদ্যা বলা হয়। অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করেছেন। একসময় মনে করা হতো তাপের হ্রাস বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামে একটি তরল পদার্থের প্রবাহ, যেটি সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না। তোমরা কিন্তু ইতিমধ্যে একটু ধারণা পেয়েছো যে তাপের কোনো হচ্ছে ধ্বংস বা শেষ নেই, বা শক্তি, যেহেতু তাপটা এক প্রকার শক্তি, শক্তির কোনো ধ্বংস বা শেষ নেই। শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে অন্য একটা রূপে বদলায় মাত্র। এই কথাটি এখানে লিখেছে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলছে যে তবে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, এখানে বিজ্ঞানীর নামটা একটু মনে রাখবা। বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড কামানের নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ তাপ সৃষ্টি করে দেখান যে তাপ ক্যালোরিক নামে কোনো তরল নয়, এটি এক ধরনের যান্ত্রিক শক্তি। দেখো, একটু বুঝবার চেষ্টা করো, এখানে কি বলছে যে বিজ্ঞানী বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড এটি কি করেন উনি, যে তোমার হচ্ছে ড্রিল করার সময়, অর্থাৎ তোমার হচ্ছে কামানের নল ফুটো করার সময় উনি ড্রিল মেশিন ব্যবহার করেন। এবং ড্রিল মেশিন ব্যবহার করে তখন দেখলেন যে ক্রমাগত তাপ সৃষ্টি করে, তখন উনি দেখান যে তাপ গতি ব্যাপারটা বা তাপ ব্যাপারটা এটা শুধুমাত্র ক্যালোরিক নামে কোনো তরল পদার্থ নয়, অর্থাৎ তাপ ব্যাপারটা শুধুমাত্র তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। উনি যখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে গেলেন কামানের নলটাকে, তখন দেখলেন যে কামানের নলটা উত্তপ্ত হচ্ছে, আর কামানের নলটা উত্তপ্ত হওয়ার কারণে তিনি একটা সিদ্ধান্তে আসেন যে আসলে তাপ ব্যাপারটা আসলে ক্যালোরি বা তরল পদার্থ, ক্যালোরিক কিন্তু একটা তরল পদার্থ ছিল, যে ক্যালোরিক নামে যে কোনো তরল পদার্থ শুধুমাত্র এটুকুর মধ্যেই তাপ ব্যাপারটা সীমাবদ্ধ নয়। বর্তমানে ক্যালোরি তত্ত্ব না থাকলেও ক্যালোরি এককটি এখনো রয়ে গেছে। এই জন্যই এই যে দেখবা যে তোমাদের হচ্ছে শরীরের ক্ষেত্রে কখনো কোন খাবার থেকে কতটুকু শক্তি পাওয়া যায়, এই হিসাবটা করবার জন্য কিন্তু এখন পর্যন্ত ক্যালোরি এককটা ব্যবহার করা হয়। তোমরা জানো যে তাপ শক্তির একক হচ্ছে দুইটা, আমরা ক্যালোরি এককেও পাই, অথবা আমরা জুল এককেও পাই। তো বর্তমানে আসলে বেশিরভাগ ব্যবহার করা হয় জুল এককটি, কিন্তু ক্যালোরি এককটি এখনো কিছু কিছু ক্ষেত্র বিশেষে রয়ে গেছে। এই কথাটা এখানে বলা হয়েছে। এরপর দেখো, বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এই রকমের এককটি নিয়মিত ব্যবহার করা হয়। দেখো, আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম যে কোন খাবার থেকে কতটুকু শক্তি আমরা পাই, এই ব্যাপারটা এখনো ক্যালোরি এককেই ব্যবহার করা হয়। দেখো, এরপর বলছে যে বিজ্ঞানী জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সমানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভিতর গাণিতিক সম্পর্কটি বের করেন। এখানে বিজ্ঞানীর নাম বলা হয়েছে বিজ্ঞানী জুল, এখানে একজন বিজ্ঞানীর নাম। তো বিজ্ঞানী জুল কি করেন, যান্ত্রিক কাজের সঙ্গে, অর্থাৎ কাজের সঙ্গে শক্তির সম্পর্ক, কাজের সঙ্গে তাপ শক্তির সম্পর্কটা সমানুপাতিক, এই ব্যাপারটা উনি প্রথম আলোচনা করেছিলেন। তো এটা নিয়ে আসলে তিনটি সূত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, আমরা সেটি পরের পৃষ্ঠায় জেনে যাব। এরপর দেখো, বিজ্ঞানীরা তখনও তাপকেও শক্তির একটি রূপ হিসেবে গ্রহণ করেন। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়েছে এখানে, সেটা হচ্ছে যে বিজ্ঞানী জুল একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো। দেখো, বলছে এই অধ্যায়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটি জেনেছি। ক্যালোরিমিতির মূলনীতি কি ছিল বন্ধুরা, তোমরা কিন্তু সেটি জেনে আসিছো। ক্যালোরিমিতির মূলনীতি, তোমরা ক্যালোরিমিতির মূলনীতিটা কিন্তু
করে এসেছো, এবং যদি আমার ক্লাসটি না করে থাকো, ক্যালোরিমেট্রির মূলনীতি নিয়ে আমার আলাদা একটি ক্লাস দেওয়া আছে, সেটি অবশ্যই তোমরা দেখে নিবা। আমি শুধু একটু হিন্ট দিয়ে যাচ্ছি। ক্যালোরিমেট্রির মূলনীতি হচ্ছে যে কোনো একটা বস্তুকে, দুইটা বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে রাখা হয়, তাহলে একটি বস্তু যে পরিমাণ তাপ হারাবে, অপর বস্তুটা ঠিক সমপরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ এবং শোষিত তাপ এই দুইটা পরস্পর সমান। এটাই হচ্ছে ক্যালোরিমেট্রির মূলনীতি। তোমরা অবশ্যই ব্যাপারটি বিস্তারিত দেখবে, আমার একটি ক্লাস দেওয়া আছে। এরপর দেখো বন্ধুরা, জেনেছি এবং তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ করতে শিখেছি। এই অধ্যায়ের প্রথমের দিকে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। তাপমাত্রা ব্যাপারটা কি, তাপ এবং তাপমাত্রা ব্যাপারটা কি, এরপরে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি, এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো আগে দেখে নিবে। এরপরে দেখো বন্ধুরা, এই দুটি বিষয়কে একত্রে করেই বিজ্ঞানী জেমস জুল, এটা আসলে তার পূর্ণ নামটা লিখেছে এখানে, যে এই যে বিজ্ঞানী জুলের কথা বলছে না এখানে, এই বিজ্ঞানী জুল আসলে তার পূর্ণ নামটা হচ্ছে জেমস জুল। তার বিখ্যাত একটা পরীক্ষা, মানে বিজ্ঞানী জুল একটি পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটা সম্পর্কে তোমাদের এখানে দেওয়া আছে। দেখো আমি পরীক্ষাটা একটু বুঝিয়ে দেই, পরীক্ষার ব্যাপারটা আসলে এখানে কিভাবে করলো বা কেন করলো। দেখো এখানে বলছে একটি পুলির মাধ্যমে, এই যে পুলিটাকে আসলে আমরা কপিকল বলতে পারি, এই যে এই জিনিসটাকে, অর্থাৎ চাকার মতো একটা ঘূর্ণন পদার্থ থাকে, ঘূর্ণন একটা যন্ত্র থাকে, এটাকে আমরা কপিকল বলতে পারি অথবা পুলি বলতে পারি। অর্থাৎ এটা একটা চাকার মতো আটকানো আছে। অর্থাৎ এই যে নিচে একটা দেখো ভর ঝুলিয়ে দিয়েছে না, এই ভরটাকে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে এই চাকাটা ধীরে ধীরে ঘুরতে থাকবে। এটাকে বলা হয় কপিকল অথবা পুলি। দেখো বলছে যে পুলির মাধ্যমে রোলারের পেঁচানো একটি দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নামতে থাকে। অর্থাৎ এই যে ভরটার কথা বলছে, এই ভরটা ভূপৃষ্ঠের নিচের দিকে নামতে থাকবে কিসের কারণে? অভিকর্ষ বলের কারণে। এরপরে দেখো, আচ্ছা নামতে থাকে। এ সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে। একটু ইম্পর্টেন্ট কথা এই জায়গাতে দেখো, যখন এই যে এই ভরটা নিচের দিকে নামতে থাকবে তখন কি হবে, এখানে এই যে কপিকল বা পুলিটা ঘুরতে থাকবে। আর এটা ঘুরতে গেলে এখানে দেখো একটা নাটাইয়ের মতো, অর্থাৎ সুতো বেঁধে দেওয়া আছে বা দড়ি বেঁধে দেওয়া আছে, অনেকটা ঘুড়ির নাটাইয়ের মতো এখানে পেঁচানো আছে, এখানে দড়ি তোমাদের আসলে পেঁচানো আছে। তো যদি এই দিকে তোমার হচ্ছে এই ভরটা নিচের দিকে ঝুলতে থাকে, তাহলে অবশ্যই এই দড়িটা কি ধীরে ধীরে খুলে আসবে কিনা? এই দড়িটা যদি ধীরে ধীরে খুলে আসে তাহলে নাটাইটা ধীরে ধীরে ঘুরবে। আর নাটাইটা ঘুরলে নাটাইয়ের সঙ্গে, এই যে নাটাইয়ের সঙ্গে একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে সংযুক্ত করা আছে একটা পানির ভিতরে, পানির পাত্রের ভিতরে, এর সঙ্গে আবার দুইটা চাকা সংযুক্ত করা আছে। ভালোভাবে একটু খেয়াল করো ব্যাপারটা কেমন। এই যে নাটাইয়ের সঙ্গে, ধরে নিলাম এটি হচ্ছে নাটাই, এর সঙ্গে আসলে এরকম করে দুই পাশে দুইটি চাকা আটকানো আছে। যখন এই নাটাইটা ঘুরতেছে তখন চাকাটাও আসলে এরকম করে ঘুরবে, তখন চাকাটাও আসলে ঘুরবে, এই ব্যাপারটা এখানে বলছে। তো দেখো ভরটা যদি ধীরে ধীরে নামতে থাকে তাহলে এখানে কপিকলটা ঘুরতে থাকবে, কপিকল বা পুলিটা ঘুরতে থাকবে। আর পুলি যদি ঘুরতে থাকে তাহলে এই দিক থেকে নাটাইয়ের সুতোটা ধীরে ধীরে বের হবে, নাটাইটা ঘুরে, নাটাই ঘুরে যদি নাটাইয়ের সুতোটা ধীরে ধীরে বের হতে থাকে তাহলে নাটাই ঘুরলে এ পাশে নাটাইয়ের সঙ্গে সংযুক্ত কাঠিটা ঘুরবে। আর কাঠিটা যদি ঘুরে, কাঠির সঙ্গে সংযুক্ত আছে এই জায়গাতে দুই পাশে দুইটা চাকা লাগানো আছে, তাহলে এই চাকাটা ধরেও কি ভিতরে ঘুরতে থাকবে। আর এই চাকা দুইটা আবার আছে কার ভিতরে? পানির ভিতরে। এই যে এটা আসলে পানির পাত্র, পুরোটা পানি ভর্তি আছে এবং উপরে ঢাকনা দিয়ে আটকে রাখা আছে, যেন পানি থেকে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা বাহিরে যেতে না পারে। এবং এই যে পাশে একটি দেওয়া আছে নলের মতো, এটা কিন্তু আসলে থার্মোমিটার, এই যে তোমাদের লিখে দেওয়া আছে এটি হচ্ছে থার্মোমিটার। অর্থাৎ এক পাশে একটি থার্মোমিটার যুক্ত করা আছে। এই থার্মোমিটারের সাহায্যে আমরা বুঝতে পারবো এখানে আসলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তো দেখো এই জায়গাতে বলছে যে পানিতে ডুবানো চাকাটি পানিকে আলোড়িত করে এবং উত্তপ্ত করে। অর্থাৎ এই যে চাকা দুইটা, এই দুইটা চাকা পানির ভিতরে ঘুরতে থাকে, আর পানির ভিতরে ঘুরতে থাকার কারণে পানিটার ভিতরে বারবার, তুমি যদি পানির ভিতরে বারবার কোনো কিছু ঘুরতে থাকো তাহলে একসময় কিন্তু পানি উত্তপ্ত হয়ে যাবে, এই কথাটা এখানে বলছে। এটি থার্মোমিটারের মাধ্যমে, একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রার পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায়। এই যে এখানে তাপমাত্রা কতটুকু বাড়তেছে সেটা আমরা থার্মোমিটারের সাহায্যে দেখে হিসাব করতে পারি। অন্যদিকে ভরটির কতটুকু নিচে নেমেছে, সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটি বের করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে। আমরা এর পূর্বের অধ্যায়ে, তোমাদের বল, চাপ ও শক্তি অধ্যায়ে বিভব শক্তি ব্যাপারটা কিন্তু বিস্তারিত পড়ে এসেছি। বিভব শক্তি কি ছিল? যে একটা বস্তুকে
কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় তোলার কারণে বা নির্দিষ্ট উচ্চতা থেকে নামানোর কারণে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, তাহলে ব্যাপারটা কি, এই জায়গাতে যে ভরটা আছে এই ভরটা কি ধীরে ধীরে নিচের দিকে নামবে। এই ভরটা যদি ধীরে ধীরে নিচের দিকে নামে তাহলে এখানে একটা শক্তি হবে, অর্থাৎ এই জায়গাতে যে শক্তি, অর্থাৎ এই যে ভরটার ভিতরে যে শক্তি আছে এই সঞ্চিত শক্তিটাকে আমরা বলবো বিভব শক্তি। এখানে বলছে যে দেখো যতটুকু নিচে নেমেছে, কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটি বের করা যায়। অর্থাৎ নিচে নামার কারণে এখানে কতটুকু বিভব শক্তি, কারণ উপরে থাকা অবস্থায় এর ভিতরে বিভব শক্তি আছে, এটা যখন নিচের দিকে নামতে থাকবে তখন বিভব শক্তিটা পরিবর্তিত হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হবে। সাধারণত আমরা এর আগের অধ্যায়ে পড়ে আসছি গতি শক্তিতে রূপান্তরিত হয়। দেখো কাজে রূপান্তরিত হয়, আর কাজটা কিন্তু এক প্রকার গতিশক্তি। এখানে যে কাজে রূপান্তর করার কথা বলছে, কাজে রূপান্তর হওয়াটাই আসলে কি গতিশক্তি রূপান্তরিত হওয়া, কারণ কাজটাকে আমরা এক প্রকার গতিশক্তি বলতে পারি, সেটি বের করা যায়। এভাবে জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের সম্পর্কটি বের করেছিলেন। তো বন্ধুরা এভাবে বিজ্ঞানী জুল এই ব্যাপারটা কিন্তু পরীক্ষা করেছিলেন। তো পরীক্ষাটা তোমরা খুব সহজে বুঝিয়ে গেছো। এবার আমরা এর পরবর্তী পৃষ্ঠাটা একটু দেখবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এখানে তোমাদের বইয়ে একটি অঙ্ক দেওয়া আছে, আমরা এবার এই অঙ্কটা একটু সমাধান করব। তোমরা জানো যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, এই জিনিসটা কিন্তু আমাদের মুখস্থ। আমরা কিন্তু ইতপূর্বে আমরা এটা নিয়ে অঙ্ক করেছি যে তোমার হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, আর তোমাদের দেয়া ছিল যে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। এখান থেকে বুঝতেই পারছো জুল তার পরীক্ষায় 1 কেজি পানির উপর, অর্থাৎ পানির পরিমাণ যদি 1 কেজি হয় তাহলে তাকে কতটুকু কাজ করতে হবে, 4200 জুল পরিমাণ কাজ করে তারপর তাপমাত্রা বাড়বে কতটুকু, 1 কেলভিন পরিমাণ। তোমরা আপেক্ষিক তাপ ব্যাপারটা কিন্তু করে আসছো যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে দেখো 1 কেজি ভর মানে পানির ভর হচ্ছে 1 কেজি, 1 কেজি পানিকে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে গেলে আমাকে কতটুকু কাজ করতে হয়, সেটাই ছিল আপেক্ষিক তাপ। তো এখানে বলছে যেহেতু আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল, তার মানে বোঝাই যাচ্ছে যে 4200 জুল পরিমাণ কাজ করলে তবেই পানির তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি পাবে। তোমরা নিশ্চয়ই বুঝে দেওয়ার কথা, যদি না বুঝে থাকো কমেন্টসে জানিও। কারণ এই ব্যাপারটা হচ্ছে কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ ব্যাপারটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিবে, তাহলে ভালো বুঝতে পারবে। এরপর দেখো আমরা এখানে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে উদাহরণ, জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভিতরে 310 কেলভিন তাপমাত্রার 100 গ্রাম পানি নেওয়া হলো। 310 কেলভিন তাপমাত্রার 100 গ্রাম পানি নেওয়া হলো। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে বলছে যে এই যে পানির তাপমাত্রা প্রাথমিক অবস্থায় দেওয়া আছে 310 কেলভিন, এই অবস্থায় পানি কতটুকু ছিল, 100 গ্রাম পানি, অর্থাৎ 100 গ্রাম পানি নেওয়া হলো, সেই পানিটার উত্তপ্ত ছিল হচ্ছে 310 কেলভিন তাপমাত্রায়। এরপরে বলছে কি, রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে, অর্থাৎ রোলারের সঙ্গে এই যে কপিকল বা রোলার ব্যাপারটা যেখানে তোমাদের হচ্ছে পুলি ব্যাপারটা বুঝালো, এরকম রোলারের সাহায্যে কোনো একটা 50 কেজি ভরের একটা বস্তু ধরে নিলাম, এই যে এই বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, বস্তুটা যদি 3 মিটার নামানো হয়, অর্থাৎ ওই পানির ভিতরে 3 মিটার নামানো হয়, 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়ন, বস্তুটা যদি 3 মিটার নামানো হয়, তাহলে এই যে ব্যাপারটা এই পাশে একটু খেয়াল করো, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই জায়গা থেকে, যে এই জায়গাতে বস্তুটার ভর দেওয়া আছে এবার 50 কেজি, 50 কেজি ভরের বস্তুটা যদি 3 মিটার নিচের দিকে নামানো হয়, অর্থাৎ নিচের দিকে যদি 3 মিটার নামানো হয়, তাহলে বলছে কি নিচের দিকে নামানো হয়, তাহলে এখানে এর ভিতরে যে আলোড়ন সৃষ্টি হবে, এই যে এর ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং পানিটা উত্তপ্ত হবে না, এর ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে পানিটা উত্তপ্ত হবে। এই পানির উত্তপ্ত হওয়ার পরে তাপমাত্রা কতটুকু হবে, সেই তাপমাত্রাটা আমাদেরকে বের করতে বলছে। তো বন্ধুরা এখান থেকে আমরা অঙ্কটা একটু আমাদের মতো করে করবার চেষ্টা করি, আমরা এটা খাতায় করে দেখাই। এবার দেখো প্রথমত, যেহেতু আমাদের এখানে বলছে যে 310 কেলভিন তাপমাত্রার 100 গ্রাম পানি নেওয়া আছে এবং এরপরে রোলারের সঙ্গে 50 কেজি ভর বেঁধে দেওয়া আছে এবং ভরটা 3 মিটার নামানো হলো, এরপরে এর ভিতরে যে আলোড়নের সৃষ্টি হবে, এই আলোড়ন সৃষ্টির কারণে তাপমাত্রা কতটুকু হবে, পরবর্তীতে পানির তাপমাত্রা কতটুকু হবে। এখানে তোমাদের একটা কথা
আগেই বলে দিয়েছে, সেটি হচ্ছে যে মনে করো অন্য কোনোভাবে শক্তির অপচয় হয়নি। কারণ অন্য কোনোভাবে যদি শক্তির অপচয় হয় তাহলে সবটুকু শক্তি কিন্তু আমরা পাবো না। আমরা জানি যে শক্তির শেষ নেই, শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে বদলায়। অর্থাৎ শক্তি বিভব শক্তি থেকে গতিশক্তি বা কাজে রূপান্তরিত হয়। কিন্তু যদি অন্য কোনোভাবে শক্তিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ শক্তিটা কাজে রূপান্তরিত হতে পারবে না। এখন দেখো তো প্রথমত এখান থেকে আমরা বিভব শক্তি কি হবে, কমে যাবে। কারণ নির্দিষ্ট একটা ধরে নিলাম যে এটা একটা ভূমি, ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তু উঠানো আছে। এখান থেকে যদি এই এই বস্তুটা এই জায়গায় থাকা অবস্থায় তার ভেতরে যে শক্তি, সেটাকে বলি আমরা বিভব শক্তি। এই বস্তুটা যদি ধীরে ধীরে নামতে থাকে তাহলে কি বিভব শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। তোমরা কিন্তু বিভব শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি আমার টপিকটা যদি ভালো মতো দেখে থাকো তাহলে এই ব্যাপারটা ভালো বুঝে যাবে। তো উপর থেকে নিচের দিকে নামতে থাকলে বস্তুটার ভিতরে বিভব শক্তি হ্রাস পাবে। কতটুকু বিভব শক্তি হ্রাস পাবে, যেহেতু বিভব শক্তি আমরা সূত্র জানি যে বিভব শক্তি ইপি ইকুয়াল কি জানি, এম জি এইচ। তো এখানে দেখো বস্তুর ভর এম এর মান হচ্ছে 50 কেজি দেওয়া আছে, জির মান হচ্ছে 9.8, এটা আমাদের মুখস্থ মান। এরপরে এইচ উচ্চতার মানটা কত বন্ধুরা দেওয়াই আছে এই প্রশ্নের ক্ষেত্রে, এই যে 3 মিটার, 50 কেজি ভর এবং 3 মিটার উচ্চতা। এটা যদি আমরা সম্পূর্ণটা গুণ করি, আচ্ছা আমরা গুণটা এখানে দেখে লিখছি যে 1470 জুল। অর্থাৎ এই জায়গাতে সম্পূর্ণটা গুণ করলে মানটা চলে আসবে কত, 1470 জুল। তো এই জায়গাতে দেখো আমাদের বিভব শক্তি বা ইপি, তোমাদের বই আসলে ই দ্বারা প্রকাশ করা আছে একই কথা। তো আমি ইপি দ্বারা কেন প্রকাশ করলাম, কারণ হচ্ছে বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল এনার্জি। আচ্ছা তাহলে এই জায়গাতে আমাদের সর্বমোট পেলাম হচ্ছে শক্তির মান 1470 জুল। তার মানে 1470 জুল বিভব শক্তি হ্রাস পাবে। আচ্ছা 1470 জুল যদি বিভব শক্তি হ্রাস পায় তাহলে এটা কি কাজে রূপান্তরিত হবে। এই জায়গাতে সম্পূর্ণ শক্তিটা কি কাজে রূপান্তরিত হবে, কারণ আমরা বলে দিলাম যে পরিমাণ শক্তি বিভব শক্তি হ্রাস পাবে ঠিক সম পরিমাণ কাজে রূপান্তরিত হবে। এখানে অন্য কোনোভাবে শক্তিটা নষ্ট হবে না বা ধ্বংস হবে না, সেটি কিন্তু বলেই দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যতটুকু শক্তির অপচয় হয়েছে ঠিক একই পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হবে। তোমরা এটুকু কিন্তু অঙ্কের ভিতরে বলে দিছে, আমরা সেখান থেকে বুঝে নিচ্ছি। তাহলে দেখো তো এই জায়গাতে যদি আমরা কাজের মানটা ধরে নিলাম যে পানির তাপমাত্রা বাড়ানোর ফলে এই যে বলছে যে পানিতে আলোড়ন সৃষ্টি হবে, আলোড়ন সৃষ্টির কারণে কতটুকু আলোড়ন সৃষ্টির পরবর্তী যে একটা তাপমাত্রা থাকবে, আলোড়ন হওয়ার পরে পরবর্তী তাপমাত্রা কতটা হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি সেই তাপমাত্রাটাকে T2 ধরে নেই, আমরা ধরে নিলাম যে তাপমাত্রা পানি আলোড়িত হওয়ার কারণে, পানিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 হয়েছে, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধিটা হচ্ছে T2। তাহলে এই জায়গা থেকে প্রয়োজনীয় তাপ আমরা সূত্র জানি, কিউ ইকুয়াল কি জানি বন্ধুরা, এমএস ডেল্টা থিটা। ডেল্টা থিটা মানে কি, ডেল্টা থিটার পরিবর্তে আমরা আসলে একবার লিখতে পারি T2 মাইনাস T1। এটা তোমরা জানো যে T2 মাইনাস T1 ডেল্টা থিটা। যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে দেখে নিবে, ওগুলো দেখে এগুলো ভালোভাবে বুঝে যাবে। কারণ এটা হচ্ছে আপেক্ষিক তাপ কিউ ইকুয়াল এম এস ডেল্টা থিটা। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, দেখো এখানে বস্তুর ভরটা কতটুকু দেওয়া আছে, 50 কেজি। আমরা এই জায়গাতে 50 ব্যবহার করব। এরপরে বন্ধুরা এস এর মানটা, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ কত, এই জায়গাতে প্রশ্নের উপরে দেওয়াই ছিল যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 কেজি পার কেলভিন, 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। তো এই জায়গাতে আমাদের পানির আপেক্ষিক তাপের মানটা ব্যবহার করব কত, 4200। এরপরে দেখো T2 এর মানটাই তো আমাদেরকে বের করতে বলছে এবং T1 এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। এই যে দেখো আমাদের অঙ্কের প্রথমেই দেওয়া আছে যে 310 কেলভিন তাপমাত্রার পানিকে। তাহলে পানির তাপমাত্রা হচ্ছে কত বন্ধুরা, পানির তাপমাত্রা হচ্ছে 310। বন্ধুরা আমরা একটু জিনিস এখানে ভুল করলাম, সেটা হচ্ছে যে এই জায়গাতে বস্তুর ভরটা কেন আমরা 50 ব্যবহার করব। এই জায়গাতে পানির ভর তো দেওয়াই আছে, এই যে 100 গ্রাম ভরের পানি, দেখো এই জায়গাতে দেওয়াই আছে 100 গ্রাম ভরের একটা পানি। তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের 100 গ্রাম ব্যবহার করতে হবে, আর 100 গ্রাম এককে আমরা কোনো অঙ্ক করতে পারি না। সুতরাং আমাদের কাজ কি, যে এম এর মানটা হচ্ছে 100 গ্রাম, আর 100 গ্রাম 1000 গ্রামে হয় কি 1 কেজি। তার মানে এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত, আমরা মানটা পেয়ে যাবো 0.1। তাহলে 0.1 ব্যবহার করব, অর্থাৎ এই জায়গাতে আমরা 0.1 ব্যবহার করব। এখন এই যে মানটা আমরা পেলাম এটা কি কিউ আকারে, তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল 0.1 ইন্টু 4200
এরপরে হচ্ছে T2, আমরা আসলে T2 এর মানটাই বের করব। এরপরে এটার মান হচ্ছে কত, 310। এবার দেখো বন্ধুরা, এই যে এই জায়গাতে যে কিউ, সেটি হচ্ছে প্রয়োজনীয় তাপ, অর্থাৎ কি পরিমাণ তাপ তোমার হচ্ছে প্রয়োজন হবে। তো এই প্রয়োজনীয় তাপটা আসলে আমরা কি বলতে পারি, দেখো তো। এর আগে যেটা আমরা বললাম যে বিভব শক্তি, আমরা শুধু বললাম শক্তিটা শুধু রূপান্তরিত হয়ে কাজে পরিণত হবে। তাহলে এই জায়গাতে যে পরিমাণ শক্তি, এই জায়গাতে যে পরিমাণ শক্তি আমরা পেলাম, এই পরিমাণ শক্তিটা সম্পূর্ণটাকে কাজে রূপান্তরিত হবে, সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হবে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা শর্ত লিখতে পারি যে ই ইকুয়াল কি বন্ধুরা, কিউ। ই ইকুয়াল কিউ। তাহলে ই ইকুয়াল যদি কিউ হয়, তাহলে কিউ এর পরিবর্তে আমি ই বসাইতে পারি না? তাহলে আমি বসিয়ে দিলাম যে ই ইকুয়াল, ই না, আমি আসলে ইপি ধরে নিয়েছি, আমরা ইপি লিখে নেই। তাহলে ইপি ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে ই কিউ এর পরিবর্তে আমরা ইপি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার সম্পূর্ণ মানটা আমরা শুধুমাত্র হিসাব করব, তাহলেই দেখো আমাদের বের হয়ে আসবে। এরপরে আমাদের T2, এরপরে হচ্ছে কত, 310। এবার দেখো ইপির মানটা আমাদের জানি, ইপির মানটা আমরা প্রথমেই বের করে নিয়েছি, এই যে 1470। তো এই পাশে আমরা মানটা বসিয়ে দিব 1470। এরপরে হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণটা আমরা হিসাব করে নেব। আসলে আমরা সম্পূর্ণটা মানটা যদি আমরা হিসাব করে নেই, তাহলে আমাদের খুব সহজে বের হয়ে যাবে। আমরা একটু ক্যালকুলেটর করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এবার হিসাবটাকে একটু ক্যালকুলেশন করি। দেখো 0.1 ইন্টু কত, 4200। এই মানটা যদি আমরা বের করে নেই, তাহলে মানটা বের হচ্ছে 420। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এইটুকু আমরা পেলাম হচ্ছে 420। তাহলে 420 ইন্টু T2 মাইনাস T1, সরি T2 মাইনাস 310। এবার দেখো আমরা একটু গুণ করে নেব, কারণ এখানে এটা গুণ আকারে আছে, তাহলে সম্পূর্ণটা গুণ হয়ে যাবে। ব্যাপারটা কেমন, যে 420 T2 মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এরপর হচ্ছে 420-এর সঙ্গে 310টা গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণন 310। দেখো তাহলে আমরা এটুকু মান পেয়ে গেলাম হচ্ছে 130200। আচ্ছা, এবার এ পাশে তো আছে 1470, এ পাশে 1470। এখান থেকে আমাদেরকে এবার বের করতে হবে T2 এর মানটা। তাহলে দেখো আমরা একবারে লিখতে পারি না যে 420 T2 ইকুয়াল তোমার হচ্ছে, তাহলে 1470 প্লাস 130200। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমি এই জিনিসটা এই পাশে লিখলাম, সেখান থেকে শুধুমাত্র এই যে মাইনাস অংশটা পরে আবার পার করে দিলাম, পার করে দিলে হবে কি, প্লাস হয়ে যাবে, অর্থাৎ মানটা প্লাস হয়ে গেল। তাহলে এটার সঙ্গে আমরা এটা যোগ করে নেই, এটার সঙ্গে যোগ করতেছি 1470। এরপরে দেখো বন্ধুরা, আমাদের মানটা এই পাশে দাঁড়িয়ে গেল হচ্ছে 131670। 131670, এটি হচ্ছে 420টি, 420 T2। আমরা যদি শুধুমাত্র যেহেতু T2 এর মানটা বের করব, তাহলে T2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে 131670 ভাগ কত, 420। এবার দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ শুধুমাত্র ভাগ করে দেই 420 দ্বারা, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ মানটা চলে আসলো হচ্ছে 313.5। তাহলে এটাই হচ্ছে আমাদের পানির পরবর্তী তাপমাত্রা। অর্থাৎ পানিটা, এই যে তোমার হচ্ছে কপিকলটা, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই রকম, এই যে এই পাশে যে তাপমাত্রা তোমার হচ্ছে বেড়ে যাবে, কপিকলটা ঘোরার কারণে তাপমাত্রাটা বেড়ে যাবে। এই তাপমাত্রাটা বেড়ে যাওয়ার পরে দাঁড়াবে কতটুকু, সেটা আমরা এখান থেকে বের করে নিলাম একটা অঙ্কের মাধ্যমে, যে 313.15। এত কি হবে, কেলভিন, যেহেতু তাপমাত্রাটা আমাদের কেলভিন এককে পরিমাপ করতে হয়। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের এই টাইপের এখন যে কোনো অঙ্ক আসলে তোমরা নিশ্চয়ই এবার সমাধান করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের এখানে কিছু কথা বলেছে, সেটি হচ্ছে যে পরবর্তীকালে বিজ্ঞানী জুল, ক্লোসিয়াস এবং সাদি কার্নট, এগুলো বিভিন্ন বিজ্ঞানীর নাম। জুল, ক্লোসিয়াস, সাদি কার্নট এবং কেলভিন, এগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নাম। তাপগতিবিদ্যাকে এগিয়ে নেন, এবং এদের মধ্যে এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সাদি কার্নটকে বলা হয় তাপগতিবিদ্যার জনক। এটা একটু মনে রাখবা, তাপগতিবিদ্যার জনক বলা হয় হচ্ছে সাদি কার্নটকে। এই বিজ্ঞানীরা প্রবাহিত পদার্থ হিসেবে তাপের ক্যালোরিক তত্ত্বকে বাতিল করে দিয়ে বলেন যে তাপ হলো এক প্রকার শক্তি এবং কাজ করার সামর্থ্য, অর্থাৎ বা ক্ষমতা। আমরা শক্তি ব্যাপারটা কিন্তু ওই যে বল, চাপ ও শক্তি অধ্যায়ে পড়ে আসছি, যে শক্তি ব্যাপারটা আমরা কি পড়ছিলাম, যে কাজ করার সামর্থ্য বা ক্ষমতাকেই বলা হয় কি, শক্তি। এখানে সেই কথাটাই বলে দিয়েছে। এরপরে তাপগতিবিদ্যার আসলে 3টি সূত্র রয়েছে। তাপগতিবিদ্যার মোটে টোটালি 3টি সূত্র আছে। এই 3টি সূত্র ব্যাপারে আমরা এবার একটু বিস্তারিত জানবো। দেখো বন্ধুরা, প্রথমত এখানে বলছে যে তাপগতিবিদ্যার 0তম সূত্র। বিজ্ঞানী জুল থমসনের ব্যাপারটা এখানে তাপগতিবিদ্যার উনি 3টি সূত্র দিয়েছিলেন, সেই 3টা সূত্র
আমরা একটু বিস্তারিত জেনে নেব। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শক্তিকে তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। ব্যাপারটা কেমন আমরা কিন্তু একটু আগে পড়ে নিলাম বা জেনে গেলাম, সেটা হচ্ছে যে শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে একটা রূপ বদলায়, কিন্তু ধ্বংস বা শেষ হয় না। এখানে বলছে যে তাপ এক প্রকার শক্তি, এই শক্তিটাকে, তাপ শক্তিটাকে অন্য কোনো কাজে রূপান্তর করা যায়, কিন্তু সেটা ধ্বংস বা শেষ করা যায় না। এখান থেকে আমরা আসলে একটা জিনিস খুব সহজে জানতে পারি যে যখন কাজ সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় অথবা শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, এই দুইটা আসলে কি, তখন যে পরিমাণ কাজ হয় বা যে পরিমাণ শক্তি ব্যয় হয় এটা পরস্পর সমানুপাতিক। মোট কথা ব্যাপারটা কেমন যে আমরা জানি যে তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় অথবা কাজ থেকে সম্পূর্ণরূপে তাপ পাওয়া যায় যদি অন্য কোনোভাবে শক্তিটা নষ্ট না হয়। তাহলে এই ব্যাপারটা থেকে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি, যদি যে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করতে, আমরা যদি এখানে এভাবে বলতে পারি যে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পূর্ণভাবে যদি তোমার হচ্ছে কাজে রূপান্তরিত হতে তাপের পরিমাণ যদি কিউ হয়, ব্যাপারটা একটু খেয়াল করো। আমি বলতেছি যে ডাব্লিউ পরিমাণ কাজ করতে যদি তাপের পরিমাণ কিউ হয়, তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল কিউ। কেন বলতে পারি, অর্থাৎ এটা কিন্তু পরস্পর সমানুপাতিক। কেন বলতে পারি, কারণ এখানে আমরা বলতেছি যে পরিমাণ কাজ তোমার হচ্ছে শক্তিতে রূপান্তরিত করা যাবে, অর্থাৎ সম্পূর্ণ কাজটুকুকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ আবার কাজটাকে বা তাপটাকে আমরা আবার সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করতে পারবো। অর্থাৎ ব্যাপারটা হলো যে কাজ সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা সম্ভব এবং তাপকেও সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত করা সম্ভব, অর্থাৎ এখানে ধ্বংস বা শেষ হয় না। তাই আমরা এখান থেকে বলতে পারি যে ডব্লিউ ইজ প্রপোর্শনাল কিউ, অর্থাৎ ডব্লিউ এবং কিউ পরস্পর সমানুপাতিক। তো এই জায়গায় আসলে এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে আমরা এখান থেকে একটা মান ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ডব্লিউ ইকুয়াল, এই জায়গাতে জে চলে আসে। জে কেন চলে আসলো, এটা আসলে জুল থমসনের তত্ত্ব অনুসারে, বা যেহেতু জুল থমসন তত্ত্বটা দেন এই জন্য এখানে যে চলে ব্যবহার করা হয় এবং তোমাদের হচ্ছে কিউ পরিমাণ থেকে গেল। বন্ধুরা, এই জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তোমরা জানো যে সব সময়ই তোমার হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলে আমরা একটা, বা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, সেই ধ্রুবকটা আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে জে। তার মানে এখানে যে একটা সমানুপাতিক ধ্রুবক, এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতা তোমাদের এগুলো লেখা নাই, এই জন্য আমি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি না। এই টপিকটা কিন্তু আসলে ইন্টারমিডিয়েট টপিক, তোমরা মানে পূর্ববর্তীতে ইন্টারমিডিয়েটে ছিল এবং এখনো আছে, ইন্টারমিডিয়েট ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে আছে, তাই অবশ্যই তোমাদেরকে এত বেশি আলোচনা করা যাচ্ছে না। এরপর দেখো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় সূত্র, আশা করি তোমরা এক নম্বর সূত্রটা বুঝে গেছো। এবার দ্বিতীয় সূত্রটা আমরা একটু আলোচনা করি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অর্থাৎ যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটি হচ্ছে যে যখন আমরা তাপ শক্তিকে বা শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে বদল করতে গেলে দেখা যায় যে এখানে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ শক্তিটা অ্যাকচুয়ালি কাজে রূপান্তরিত হয় না। ধরে নাও যে আমরা শক্তি থেকে কাজ রূপান্তর করব, একটা ইঞ্জিন ঘুরিয়ে ইঞ্জিনের শক্তিটাকে আমরা কাজে রূপান্তর করব, তো আসলে সম্পূর্ণ শক্তিটাকে আমরা কাজে রূপান্তর করতে পারি না। কেন পারি না, কারণ ওই ইঞ্জিনটা চলতে গেলে কিছু পরিমাণ শক্তির দরকার হয়, সেই শক্তিটা আসলে অপচয় হয় বা নষ্ট হয়। ব্যাপারটা একটু খেয়াল করো। ধরে নিলাম ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 লিটার পেট্রোলে একটি মোটরসাইকেল ধরে নিলাম যে 60 কিলোমিটার যেতে পারে, একটি মোটরসাইকেল 60 কিলোমিটার যেতে পারে। তো বন্ধুরা, যদি মোটরসাইকেল চালু থাকতে বা চালু রাখতে কিছু পরিমাণ কিন্তু পেট্রোলের প্রয়োজন হয়, এই মোটরসাইকেলটা চালু রাখতে যে পরিমাণ পেট্রোলের প্রয়োজন, এই পরিমাণ পেট্রোলটা যদি না লাগতো তাহলে মোটরসাইকেলটি অবশ্যই শুধু 60 কিলোমিটার না, তার থেকেও বেশি কিলোমিটার পথ যেত। তো এখানে বলছে যে যখন শক্তিকে একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সবসময় খানিকটা কিছু পরিমাণ শক্তি আসলে নষ্ট হয়ে যায়, অপচয় হয়ে যায়, এটা বলেছে। এরপর 3 নম্বর সূত্র বলেছে হচ্ছে দেখো,
যে পরম শূন্য তাপমাত্রায় কখনো পৌঁছানো সম্ভব নয়। তো পরম শূন্য তাপমাত্রা কি, এটা কিন্তু তোমাদের পূর্ববর্তীতে বলা হয়েছে এবং আমার পূর্বের ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে। তো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 273.273.15 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রায় আসলে কখনোই পৌঁছানো সম্ভব নয়, অর্থাৎ এত নিম্ন তাপমাত্রায় আসলে কখনোই পৌঁছানো সম্ভব নয়। এটাকে আসলে মাইনাস বলতে পারি, যে -273.15 কেলভিন। তো এই পরিমাণ তাপমাত্রায় আসলে কখনো পৌঁছানো সম্ভব নয়। এই জন্য এটাকে বলা হয় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো এগুলোর চেয়েও একটি অধিক গুরুত্বপূর্ণ সূত্র হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই জন্য দেখো তোমাদের বইয়ে একটু কিছু তথ্য লিখে দেওয়া আছে কিন্তু। এবার দেখো আমরা এখানে পাচ্ছি যে তাপগতিবিদ্যার তিনটি সূত্র প্রকাশ করার পর বিজ্ঞানীরা আরো একটি বিষয়কে সূত্র হিসেবে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন, সেটি হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রটির গুরুত্বের কারণে সেটিকে সবার আগে স্থান দেওয়ার জন্য এটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা এখানে বলে দিয়েছে, সেটি হচ্ছে যে আমরা যে তাপগতিবিদ্যার তিনটা সূত্র পেলাম, এই যে তিনটি সূত্র, এই তিনটি সূত্রের মধ্যেও এই তিনটা সূত্রের চাইতেও কিন্তু অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটাকে এই তিনটার আগে আলোচনা করতে হতো, এই তিনটের আগে আলোচনা করতে হতো, কিন্তু এই তিনটি সূত্র যেহেতু আগেই দেওয়া হয়েছিল, শূন্যতম সূত্র, এখানে যে শূন্যতম সূত্রটা আছে, এই শূন্যতম সূত্রের আগে কিন্তু এই পাশের তিনটি সূত্র দেওয়া হয়েছিল, যার কারণে এবার বলা হচ্ছে যে এই সূত্রটার নাম দেওয়া হয়েছে শূন্যতম সূত্র। অর্থাৎ এখানে আমরা যদি 1 নাম্বার লিখি, এটা যদি 2 নাম্বার লিখি, এটা যদি 3 নাম্বার লিখি, তাহলে এগুলোর আগে স্থান দিতে পারি আমরা কিভাবে, নিশ্চয়ই শূন্য লিখে। আর এই কারণেই এই যে পরবর্তীতে যে সূত্রটা দেওয়া হয়েছে, এই সূত্রটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হিসেবে ধরে নেওয়া হয়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি, একটু সহজ ব্যাপার, খেয়াল রাখো বা খেয়াল করো। যদি দুইটি বস্তুকে যদি পরস্পর তৃতীয় আরেকটা বস্তুর সঙ্গে তাপীয় সংস্পর্শে রাখা হয়, তাহলে প্রথম দুটি বস্তুর মধ্যেও সমতাপমাত্রায় থাকবে। ব্যাপারটা কেমন, আমি তোমাদের এর আগে হচ্ছে তাপ ব্যাপারটা বুঝাইতে গিয়ে একটা উদাহরণ বলেছিলাম, যে আমি যদি এরকম একটা পাত্র নেই, আবার যদি এরকম আরেকটা পাত্র নেই, বা এরকম আরেকটা পাত্র নেই, এই তিনটি পাত্রের ভিতরে একটার ভিতরে থাকবে হচ্ছে গরম পানি, প্রচন্ড লেভেলের গরম পানি, আরেকটা পাত্রে থাকবে হচ্ছে উষ্ণ গরম পানি, মানে কিছুটা গরম পানি, বা আমরা লিখি দেখি যে কিছুটা গরম পানি থাকবে, আরেকটাতে থাকবে হচ্ছে ঠান্ডা পানি, আরেকটাতে থাকবে হচ্ছে ঠান্ডা পানি, এটাতে আমরা লাগবে হচ্ছে ঠান্ডা পানি। আচ্ছা, খেয়াল করো, এই তিনটি পানি যদি আমরা পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এবার তিনটা পানিকে যদি একত্রে করা হয়, একত্রে করা হলে প্রথমত দেখো এই পানিটা কিন্তু তাপ হারাতে থাকবে, এই পানিটা তাপ হারাতে থাকবে, এবং এই পানিটা কিন্তু তাপ গ্রহণ করতে থাকবে। কারণ কি, এই পানি অধিক পরিমাণ গরম পানি যদি কোনো এই যে কিছুটা গরম পানি বা ঠান্ডা পানির ভিতরে দেওয়া হয়, তাহলে দেখবা ওই বস্তুটা, আমরা যদি বস্তু দিয়ে বুঝাই তাহলে আর ভালো বুঝবে, ধরে নিলাম অধিক পরিমাণ গরম বা অধিক পরিমাণ উত্তপ্ত কোনো বস্তু যদি যদি দেখা যাচ্ছে যে কিছুটা গরম এবং ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে, তাহলে এই যে বেশি গরম বস্তুটা ধীরে ধীরে তাপমাত্রা হারাতে থাকবে, আর এই বস্তুটা যে পরিমাণ তাপমাত্রা হারাবে, ঠিক একই পরিমাণ তাপমাত্রা কিন্তু এই যে বাকি দুইটা বস্তু গ্রহণ করতে থাকবে। তার মানে এমন একটা পর্যায়ে আসবে যখন এই তিনটা বস্তুর তাপমাত্রা একদম সমান হয়ে যাবে। এই ব্যাপারটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অর্থাৎ এখানে বেশি গরম একটা তোমার হচ্ছে বস্তু, সেই বেশি গরম বস্তুটাকে যদি অন্য একটা বস্তুর সঙ্গে সংস্পর্শে রাখা হয়, বা একটা ঠান্ডা বস্তুর সঙ্গে সংস্পর্শে রাখা হয়, তাহলে বেশি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে তাপ হারাবে, অর্থাৎ বেশি গরম বস্তুটা তাপমাত্রা কমতে থাকবে এবং ঠান্ডা বস্তুটার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুর মধ্যে তাপের মানটা সমান না হয়েছে, দুইটা বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত তাপের মানটা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। তো এখানে তিনটা পাত্রের ক্ষেত্রে বা তিনটা বস্তুর ক্ষেত্রে আমি বুঝিয়ে দিলাম। দেখো এখানে বলছে যে যদি দুইটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুইটি সিস্টেমও একই তাপমাত্রায় থাকবে। অর্থাৎ 3 নাম্বার কোনো বস্তুটার সঙ্গে, ধরে নিলাম এটা 3 নাম্বার বস্তু, এই দুইটা বস্তু যদি সংস্পর্শে থাকে, তাহলে এই বস্তু যখন এর মধ্যে আসবে, তখন কিন্তু এই দুটোর মধ্যে থেকে এসেও একটু পরে, সাথে সাথে হবে না, একটু পরে তিনটা বস্তু আসলে একই তাপমাত্রায় থাকবে, তখন কিন্তু আমরা আসলে আর আলাদা করতে পারবো না।
কারণ এই বস্তুটা তখন তাপ হারাবে, এই বস্তুটা তাপ গ্রহণ করবে, গ্রহণ করে এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুটো পরস্পর সমান হবে, যেটি আসলে আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে পড়ে এসেছি। ক্যালোরিমিতির মূলনীতিতে পড়ে এসেছি। মনে রাখবা, এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়। থার্মোমিটার, যেটি আসলে জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়, এই থার্মোমিটারটা তৈরি করা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে ব্যবহার করে। অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগিয়ে আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। দেখো, এটা তোমাদের লিখে দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। আমরা কিন্তু ইতোমধ্যেই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ আপলোড করে ফেললাম, অর্থাৎ আলোচনা করে ফেললাম। তোমাদের যদি এই দুইটি অধ্যায় নিয়ে কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। অবশ্যই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সকল ভিডিও তুমি আমার প্লে লিস্টে পেয়ে যাবা, অবশ্যই সেগুলো দেখে নিবে। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমি একটা অনলাইন কোর্স চালু করতে চাচ্ছি। তোমরা যদি কেউ কোর্স করতে রাজি হও বা করতে আগ্রহী হও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে একবার লিখে দিচ্ছি, 01517852130। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই তোমরা আমাকে SMS করতে পারো যদি কেউ আগ্রহী থাকো। তো বন্ধুরা, ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।